ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন 6 PM এ আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ নিয়ে আসি। তো আজকে আমরা 9ই আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ করব। তো আমরা 9ই আগস্ট সম্পর্কে জানবো। আজকে গুরুত্বপূর্ণ দিন বলতে আজকে হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস আর নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে 9ই আগস্ট। ঠিক আছে, তো 9ই আগস্ট আমরা খবর আজকে আলোচনা করব। প্রথমে আমরা সব থেকে বাম দিকে যে ইউপিআই, আমাদের যে ইউপিআই মাসুল নয় সাধারণের জন্য, অর্থাৎ কেন্দ্রের আমরা কয়েকদিন আগে আলোচনা হচ্ছিল আমরা যে ইউপিআই ট্রানজ্যাকশন করি ফোন পে, গুগল পে, আবার বিভিন্ন যে মাধ্যমগুলো আছে, তো সেগুলোর জন্য কি হবে, ট্যাক্স দিতে হবে। কিন্তু প্রত্যক্ষভাবে আমরা জানতে পারলাম এখন যে না, ওইগুলোর জন্য জনসাধারণকে ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, হয়তো যারা ব্যবসায়ী বা যারা আরো বেশি ভাবে লেনদেন করছে ওদেরকে হয়তো সাময়িক কিছুটা ট্যাক্স দিতে পারে, বাট জনসাধারণকে এখন ট্যাক্স দিতে হচ্ছে না ইউপিআই এর জন্য। ঠিক আছে, এবারে এইখানে একটা খবর, জমি নীতি নিয়ে নতুন ইঙ্গিত, নজর এবার বর্গাদারে। ঠিক আছে, অর্থাৎ অপারেশন বর্গা বলতে আমরা জানি 1978 সালে 44তম সংবিধান সংশোধনে কি হয়েছিল, যে ওখানে বলা আছে যে সম্পত্তির অধিকারকে আর কিন্তু মৌলিক অধিকার হিসেবে বলা যাবে না। ঠিক আছে, সম্পত্তির অধিকার বলতে ধরুন আপনার এইখানে একটা জায়গা আছে, ঠিক আছে, এবং এই জায়গার পাশে হয়তো ন্যাশনাল হাইওয়ে আছে, কিন্তু গভর্নমেন্ট মনে করলো যে আমরা ন্যাশনাল হাইওয়েটা বড় করতে চাই, আপনার জায়গার এই ভাগটা কিন্তু দিতে হবে। আগে কি ছিল, যেহেতু সম্পত্তির অধিকারটা মৌলিক অধিকার ছিল, সেক্ষেত্রে আপনি যদি না চাইতেন তাহলে কিন্তু আপনি দিবেন না ওই জায়গাটা। কিন্তু 1978 সালে 44তম ওই সম্পত্তির অধিকারটা কি হয়েছে, আইনগত অধিকার হয়েছে, ওটা আর মৌলিক অধিকার এখন নেই। সুতরাং সরকার চাইলে কিন্তু আপনার জায়গা নিতে পারে, এবং তার জায়গায় আপনাকে পরিপূরক জায়গার ব্যবস্থাও করে দেওয়া হবে। এবং আরেকটা জিনিসের ব্যবস্থা করে দেওয়া হবে, যেটা হচ্ছে যে পরিমাণ অর্থ লাগে সেটারও ব্যবস্থা করে দেওয়া হবে সেই জায়গায়। ঠিক আছে, এবার 1978 সালে আরেকটা জিনিস হয়েছিল, অপারেশন বর্গা চালু করা হয়েছিল। অপারেশন বর্গা বলতে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি বলি, বেশ কিছু মানুষজন আছে যাদের হয়তো নিজস্ব ব্যক্তিগত কোনো জমি নেই, কারো কাছ থেকে জমি নিয়ে ওটাতে চাষ করে, যাদেরকে আমরা বর্গা চাষি বলে থাকি, গ্রামের দিকে ভাগ চাষি বলা হয়ে থাকে। ঠিক আছে, ওই তাদেরকে অ্যাকচুয়ালি বর্গা বলা হয়। ঠিক আছে, এবং ওখানে নিয়ম অনুযায়ী যে 75% যে চাষ করবে ও, এবং 25% হচ্ছে যে মালিক ও। ঠিক আছে, এইটা ওইখানে সিদ্ধান্ত নেওয়া হয়। আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো কারণবশত যে হয়তো যে বর্গাদার এই লভ্যাংশে হয়তো মালিককে টাকা দিচ্ছে বা মূলধন লভ্যাংশ দিচ্ছে, কিন্তু পরের বছর হয়তো মালিকের মনে হলো যে না, আমি এর কাছ থেকে জমিটা নির্ময়কে দেবো না, এরকম ভাবে কিন্তু জোর করে এটা করাও যায়নি। ঠিক আছে, এটাও কিন্তু আইনে বলা ছিল। তো এখন যেটা দেখা যাচ্ছে, রাজ্য সরকার শিল্প করার জন্য জমির প্রয়োজন, কিন্তু আমরা জানি সিঙ্গুরে এবং নন্দীগ্রামে জমি নিয়েই প্রবলেম হওয়ার জন্য আমাদের যে শিল্পপতিরা আমাদের পশ্চিমবঙ্গ থেকে ফেরত চলে গিয়েছিল। ঠিক আছে, এই জন্য রাজ্য সরকার এইটার ব্যাপারে কি করা যেতে পারে, ঠিক আছে, সেটা সিদ্ধান্ত নিচ্ছে। সব থেকে রাজ্য সরকার যে ব্যাপারটার উপর জোর দিচ্ছে, যে অনেকে হয়তো কি হচ্ছে, জমি কিনে ফেলে রাখছে, কোন একটা উদ্দেশ্য হয়তো জমি কিনে নিচ্ছে, দিয়ে জমি কিনে ফেলে রাখছে, পরবর্তী ওই জমিটাতে ওই উদ্দেশ্যে না খরচ করে বা ব্যবহার করে অন্য উদ্দেশ্যে ব্যবহার করছে। সুতরাং রাজ্য সরকার এই জিনিসটার উপর জোর দেবে যে কোন জমি কোথায় পড়ে আছে এবং কি জন্য ওটা কিনে রেখেছিল এবং তার মালিকানা কে, এই ব্যাপারটার উপর রাজ্য সরকার জোর দিতে চাইছে। আর আরেকটা জিনিস আছে, আমাদের আদিবাসীদের জমি কিন্তু কেনা যায় না, সেক্ষেত্রে সেই ব্যাপারটাও কিন্তু চিন্তা ভাবনা করছে আর কি। ঠিক আছে, মানে কোনরূপ কোনো প্রবলেম যাতে না হয় সেই ব্যাপার নিয়ে সরকার আহ আলোচনা করে এ ব্যাপারে এগোতে চাইছে আর কি। আর যে তিরোধান দিবস 22শে শ্রাবণ, ওটা এখানে পালন হচ্ছে। ঠিক আছে, 22শে শ্রাবণ ওখানে পালন হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমরা জানি 25শে বৈশাখ, ওইখানে পালন হচ্ছে। ঠিক আছে, আর ওই বিশ্ববিদ্যালয়টা বর্তমান আমাদের রাজ্যের মধ্যে অবস্থিত হলেও ওটা কিন্তু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতীটা হচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন জি রামজির পরিকল্পনা নিয়ে। অর্থাৎ কি হয়েছে, আগে ছিল এমজি নেরগা থেকে জি রামজি হয়েছে। তো জি রামজি 1 জুলাই কিন্তু এবছর লঞ্চ হয়েছে, কিন্তু 1 জুলাই লঞ্চ হলো, কি হলো, আমাদের পশ্চিমবঙ্গে এখনো সেরকম ভাবে লঞ্চ হয়নি। তার কারণ কি, আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু 2026 সালে পালা বদল হয়েছে, বেশিরভাগ পঞ্চায়েতগুলো কিন্তু এখন টিএমসির দখলে রয়েছে, আর এখন বর্তমান রাজ্যের শাসক দল যেহেতু বিজেপি, এবং সেই জন্য এই ব্যাপারটা অনেকটা থমকে রয়েছে আর কি। আর বেশ কিছু পঞ্চায়েতে বেশ কিছু নতুন আইন আনা হয়েছে, বিশেষ করে মানে গ্রাম গ্রাম পঞ্চায়েত গুলিতে, যেখানে মানে যে
কাজ হতো বা যে কোনো প্রকল্পের কাজ হলে তার যে চেক, মানে টাকার যে চেকটাতে সেখানে প্রধান সই করতো। কিন্তু আসন্ন বাদল অধিবেশনে আমাদের বিধানসভাতে, মানে বর্ষাকালীন অধিবেশনে কি করা হয়েছে, যে ওই ক্ষমতাটা আর কিন্তু প্রধানের হাতে থাকবে না। ওই ক্ষমতাটা ওখানে যে পঞ্চায়েত সচিব থাকবে, ওই ক্ষমতাটা কিন্তু থাকবে পঞ্চায়েত সচিবের হাতে, ঠিক আছে। আর ওইখানে আরেকটা জিনিস বলা আছে যে পঞ্চায়েত বা প্রধান, ঠিক আছে, পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান, বিশেষ করে গ্রাম পঞ্চায়েত গুলিতে অ্যাকচুয়ালি প্রধান তো সেই হয়ে থাকে যে কোনো এলাকায় পঞ্চায়েত, তো সেই প্রধান বা উপপ্রধান যদি টানা টানা যদি 15 দিন অনুপস্থিত থাকে আর কি, ঠিক আছে, টানা 15 দিন অনুপস্থিত থাকলে সেইখানে কিন্তু জেলা শাসক কোনো প্রশাসককে কিন্তু ওই কার্য পরিচালনা করার জন্য বসাতে পারে, ঠিক আছে। আর আরেকটা জিনিস বসাতে পারে, এটা একটা নতুন ইয়ে হয়েছে। তাহলে প্রথম কি হলো, ওই যে চেকে সই করার ব্যাপারটাতে কিন্তু প্রধান ছাড়াও কিন্তু সই করতে পারবে, মানে প্রধানের উপর আর ক্ষমতাটা থাকলো না, পঞ্চায়েত সচিব। দুই কি, ওই প্রধান বা উপপ্রধান টানা 15 দিন উপস্থিত থাকলে জেলা শাসক কিন্তু প্রশাসক বসাতে পারে। আর 3 নম্বর আরেকটা কি, মানে পঞ্চায়েত প্রধানত সেখানে একটা, ওই এক একটা গ্রাম পঞ্চায়েত গুলিতে একটা সীমিত সংখ্যক পঞ্চায়েত সদস্য থাকে, তাদের মধ্যে থেকে প্রধান নির্বাচন করা হয়। তো সেইখানে দুয়ের থার্ড যদি পদত্যাগ করে চলেও যায়, তাহলে সেখানে কিন্তু কোনো কাজে এফেক্ট পড়বে না। আগে কি হতো, দুয়ের থার্ড মেম্বারের যদি ওই সভা থেকে চলে যায় তাহলে সেক্ষেত্রে কাজ হতো না, কিন্তু এখন কিন্তু বলা হয়েছে যে দুয়ের থার্ড যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আর একটা জিনিস কি, গ্রাম সভার বৈঠকগুলিতে আগে আগে প্রধান সভাপতিত্ব করতো, মানে প্রধানের অ্যাকচুয়ালি প্রধানের ক্ষমতাটাকে একটু খর্ব করে সরকারি আধিকারিকদের উপর দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তো এই ব্যাপারটার উপর এখন পরিকল্পনা নিয়ে কাজ চলছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে, আটকে চাষি। তাহলে আমাদের আটকে চাষি বলতে আমাদের ভারতের পক্ষ থেকে বর্ডারে থাকে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আর বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড। অর্থাৎ কি হয়, ওই দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ওই জায়গাগুলোতে ভারত আর বাংলাদেশের প্রায় বেশিরভাগ জায়গায় বর্ডার থাকলেও অনেক কিছু কিছু জায়গায় বর্ডার থাকে না। অনেক সময় দেখা যায় যে বাংলাদেশের কিছু মানুষের ক্ষেত ভারতের এদিকটা আছে, ভারতের কিছু মানুষের বাংলাদেশের ওইদিকে আছে। তো এখানে একটা চাষি ওই বর্ডার লাইনের ওখানে ওখানে আটক করেছিল আর কি, ঠিক আছে, বিজিপি, বাংলাদেশ বর্ডার গার্ড, ঠিক আছে। পাশে আকালি, পাঞ্জাবে পদ্মের ভরসা রাঘবে। আচ্ছা, আমরা জানি যে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন পাশ করার জন্য 129, 130 এবং 131, এই তিনটা সংবিধান সংশোধন পাশ করার জন্য কিন্তু কেন্দ্র সরকার মরিয়া হয়ে দুয়ের তিন অংশ কিন্তু সমর্থন প্রয়োজন। সেই সময়ের জন্য তারা এনডি জোট বাদ দিয়ে বাদ বাকি যে আঞ্চলিক দলগুলো আছে সেইগুলোরও তারা কিন্তু সমর্থন চাইছে। তো তার মধ্যে আমরা জানি পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদদের মধ্যে 20 জন চলেছে এনসিপিআই, ওরা চলেছে এনডিএ কে সমর্থন করার জন্য। আর আমরা মহারাষ্ট্রে দেখেছি যে শিবসেনা, এ, উদ্ধব ঠাকরের কিছু সাংসদ শিবসেনা একনাথ সিন্ডেকে সমর্থন করে বলে জানিয়েছে। তো সেরকম আকালি বলতে পাঞ্জাবে তো আমরা জানি আপ ছিল, যেখানে ভগবত মান হচ্ছে মুখ্যমন্ত্রী। তো পাঞ্জাবের ওখানে যে রাঘব চাড্ডা, হরভজন সিং, এরা আগে আপের রাজ্যসভার সাংসদ ছিল, সেখান থেকে ইস্তফা দিয়ে ওরা এনডিএ তে যোগদান করেছে, বিজেপিতে। তো ঠিক সেরকম ভাবে আমরা জানি পাঞ্জাবে একটা রাজনৈতিক দল আছে আকালি, আকালি দল বলে, ঠিক আছে। তো আকালি দলের এই প্রকাশ সিং বাদল, প্রকাশ সিং বাদল সম্প্রতিকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে আকালি দলের সুখবীর সিং বাদল, আকালি দলের সুখবীর সিং বাদল, তিনি মোদির সঙ্গে দেখা করেছেন এবং পাশে থাকার ইঙ্গিত দিয়েছেন, ঠিক আছে। তাহলে কেন্দ্র সরকার এখন চাইছে দুই তৃতীয়াংশ মেজরিটি করে ওই তিনটা সংবিধান সংশোধনী বিল পাস করাতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, লড়াই ছাড়বে না ঝাড়খণ্ডের জেনজি, অর্থাৎ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন, জেপিএসসি, আর ঝাড়খণ্ড এসএসসি, এই প্রশ্ন ফাঁস নিয়ে সেখানেও কিন্তু আন্দোলন চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতো, তিনি কিন্তু অনশনে আছেন, ঠিক আছে। আর ঝাড়খণ্ডে এই মুহূর্তে কে আছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রশাসক আছেন, মানে বিধানসভার ক্ষমতার মধ্যে আছেন, মুখ্যমন্ত্রী আছেন কে, হেমন্ত সোরেন, হেমন্ত সোরেন আছে। এখানে স্ট্র্যাটেজিক হিসেবে আমরা একটা জিনিস বলতে পারি, হেমন্ত নামটা আমাদের গোটা ভারতবর্ষে দু জায়গায় দুটা মুখ্যমন্ত্রীর নাম আছে, একটা আছে হেমন্ত সোরেন আর একটা আছে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের, ঠিক আছে। এবার আন্দোলনটাকে কন্টিনিউ করার জন্য ওরা একটা স্টেডিয়ামে গেছে, জয়পাল সিং স্টেডিয়াম, ঝাড়খণ্ডের জয়পাল সিং স্টেডিয়াম আছে,
সেইখানে এবারে আন্দোলনটা তো আর সবসময় রাস্তার মধ্যে হয় না, রাস্তা ঘেরা রেখে সবসময় আন্দোলন করতে দেওয়া সম্ভব নয়, ল অ্যান্ড অর্ডারের ব্যাপার থাকে। ওই জন্য তাদের আন্দোলনের ধারাটাকে যশপাল সিং স্টেডিয়ামে ওখানে ওরা নিয়ে গেছে। তো এখানে আমরা এই জয়পাল সিং যে নামে কিছু জেনে নেব। 1908 1928 1928 অলিম্পিকে ভারত স্বর্ণপদক জিতেছিল, ঠিক আছে। তো সেই স্বর্ণপদক যখন জিতেছিল তখন ওই হকি দলের ক্যাপ্টেন ছিলেন জয়পাল। তার নামেই কিন্তু জয়পাল সিং মুন্নার নামে কিন্তু এখানে স্টেডিয়ামটা আছে ঝাড়খণ্ডে। ঠিক আছে? এখানে কি হয়েছে, মেটাকে অ্যালগরিদম নতুন করে সাজানোর নির্দেশ, অর্থাৎ কি হয়েছে, সম্প্রতিকালে মেটা প্রধানমন্ত্রী একটা ভিডিও ডিলিট করে দিয়েছে। সেই ব্যাপারেই কিন্তু ওখানে সমস্যা তৈরি হয়েছে, এবং মেটার যে অ্যালগরিদম এই ব্যাপারে কিন্তু এখন কেন্দ্র কিন্তু হস্তক্ষেপ করতে চাইছে আর কি, ঠিক আছে। যেহেতু এটা রাজ্য দেশের একটা রেপুটেশনের ব্যাপার, স্বয়ং প্রধানমন্ত্রী ভিডিও পোস্ট যেহেতু ডিলিট করে দেওয়া হচ্ছে। আমরা এই বাম দিয়ে দেখতে পাচ্ছি আমাদের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, এবং ডান দিয়ে দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী, আমাদের লোকসভার নেতা। ঠিক আছে, প্রয়াগরাজে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপরাজ করছেন। আর ডান দিকে এটা ইনি গিয়েছিলেন আইআইটি দিল্লিতে গিয়েছিলেন, ঠিক আছে। আইআইটি দিল্লিতে এটা 57তম সমাবর্তন অনুষ্ঠান ছিল, তিনি সেইখানে গিয়েছিলেন আইআইটি দিল্লিতে। এবারে সমাবর্তন অনুষ্ঠান কি হয়, বিশ্ববিদ্যালয় বা যেগুলাতে স্বশাসিত স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হয়, এখানে কি হয়, তাদের যে সার্টিফিকেট প্রদান করা হয়, বিশেষ করে যারা পিএইচডি তে যারা স্কলারশিপ কমপ্লিট করে থাকে, আবার যারা হয়তো গ্র্যাজুয়েশনে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, বিশেষ করে যে ফার্স্ট হয় ওদেরকে গোল্ড মেডালিস্ট বলা হয়। মূলত আমাদের বিদ্যালয়ে যে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে থাকে, তো অ্যাকচুয়ালি ওই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বা আইআইটি গুলাতে সমাবর্তন অনুষ্ঠানে ছেলেদের পুরস্কৃত করা হয়ে থাকে আর কি, মূলত। ঠিক আছে। এবার আইআইটি নিয়ে বললে আমরা বলতে পারি যে সব থেকে পুরনো আইআইটি যদি হয়ে থাকে, আইআইটি কেজিপি সব থেকে পুরনো আইআইটি, ঠিক আছে, যেটা 1950-51 সালের দিকে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। 1950-এ মাথায় আনা হয়েছিল ব্যাপারটা, কিন্তু ওটা ফাউন্ডেশন হয়েছিল 1951 সালে, আইআইটি খড়গপুর। আর দিল্লি আইআইটি 1961 সালে কিন্তু এটা স্টাবলিশড হয়েছিল, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আমরা যে খবরটা, কলকাতায় শক্তি সম্মেলন 28শে জানুয়ারি 2027 সালে। তাহলে কলকাতায় কি হতে পারে, শক্তি সম্মেলন হতে পারে, ঠিক আছে, এবং এটা ফিফথ ফিফথ এনার্জি কনভেনশন হবে, ঠিক আছে। এই ব্যাপারে জানালেন আমাদের যে কেন্দ্রীয় ও তেল মন্ত্রী আছেন হরদীপ সিং পুরী। হরদীপ সিং পুরী হরদীপ সিং পুরী এই ব্যাপারটা জানালেন, ঠিক আছে, যে ওই পঞ্চম সম্মেলন কলকাতাতে হবে। এর আগে দিল্লিতে এই সম্মেলনটা একবার হয়েছে, বেঙ্গালুরুতে একবার, এবং গোয়াতে দুবার হয়েছে, ঠিক আছে। এবারে এই শক্তি সম্মেলন হওয়া মানে কি, এখানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন, এবং বাইরের থেকে দেশের বিভিন্ন দেশের প্রতিনিধি আসবেন, এবং প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন আর কি। সেক্ষেত্রে খুব একটা বড়সড় অনুষ্ঠান হবে কিন্তু আর কি, ঠিক আছে। নাহলে কিন্তু এই ব্যাপারটা পরিচালনা করা এতটা সোজা ব্যাপার নয়, সেই জন্য জানুয়ারি মাসে হলেও এখন থেকে প্রায় তার প্রস্তুতি নিতে হচ্ছে আর কি। স্বাস্থ্য কমিশনের নতুন চেয়ারম্যান হলেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, ঠিক আছে, এবং তিনি নিয়োগের কথা বলেন। কয়েকদিন আগে পিএসসি নতুন চেয়ারম্যান হয়েছে কি, অনিল বর্মা। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি এটা সন্তোষ কুমার গাঙ্গুয়ার, আর এটা হচ্ছে হেমন্ত সোরেন, ঠিক আছে। ওই আজকে যে আন্তর্জাতিক আদিবাসী দিবস সেই ব্যাপারেই একটা বিজ্ঞাপন এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সন্তোষ কুমার গাঙ্গুয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল। আর একটা স্ট্র্যাটেজিক এখানে জানবো, সন্তোষ যাদব। সন্তোষ যাদব হচ্ছে নাহি নাহি এর চেয়ারম্যান, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, নাহি চেয়ারম্যান হচ্ছে সন্তোষ যাদব। আর হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে আসাম সিএম, আর ইনি হচ্ছেন ঝাড়খণ্ড জেকেডি, ঝাড়খণ্ড সিএম, ঠিক আছে। আর ইনার রাজনৈতিক দল হচ্ছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ইনি ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত।
ভারতের যে কেন্দ্রে দুটা জোট আছে, একটা এনডিএ আর একটা ইন্ডিয়া, ইন্ডিয়া জোটের সঙ্গে যুক্ত, ঠিক আছে। মানে কংগ্রেস, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস যে দলটার সঙ্গে যুক্ত আছে আর কি, ঠিক আছে। পন্থকে আশ্বাস মুখ্যমন্ত্রী, অর্থাৎ আমাদের যে ঋষভ পন্থ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে জমি জমির জন্য, বাড়ি তৈরি করার জমির ব্যাপার নিয়ে সাহায্য চেয়েছিলেন। তো সেই ব্যাপারে আশ্বাস দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাহলে স্ট্র্যাটেজিক হিসেবে জানবো, উত্তরাখণ্ডের রাজ্যপাল হচ্ছেন গুরমিত সিং। গুরমিত সিং, পুষ্কর সিং ধামি আর গুরমিত সিং। তাহলে ফাইনালের থেকে আর কিছুটা দূরে আছে অস্মিতা চালিহার, ঠিক আছে। আর আমরা কিছুদিন আগেই জানি তাইপে ওপেনে তানভি শর্মা, তানভি শর্মা, পাঞ্জাবের তানভি শর্মা, উনি ওখানে জয়লাভ করেছিলেন। আর তার, আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস, অস্মিতা চালিহার আর অস্মিতা দে, জাস্ট মনে রাখার জন্য, অস্মিতা দে তাহলে নামটা আমরা কয়েকদিন আগে পেয়েছিলাম কোথায়, জুডোর 48 কেজি বিভাগে গোল্ড জিতেছিল কিসে, কমনওয়েলথ গেম 2026-এ। তার বাড়ি কোথায়? ত্রিপুরাতে তার বাড়ি। তাহলে এটা অস্মিতা, ঠিক আছে। আমরা যারা আমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা করি, তাদের মনে রাখার জন্য এইভাবেই মনে রাখলে অনেকটা সুবিধা হয়। তাহলে এখানে অস্মিতা চালিহা আর অস্মিতা দে। আর কিছুদিন আগে তাইপে ওপেন হচ্ছে তানভি শর্মা জিতেছিল তাইপে ওপেনটা। আর এটা তাহলে কি, এটা হচ্ছে কোরিয়া, কোরিয়া মাস্টার্স, কোরিয়া মাস্টার্স সুপার। এখানে বলেছে চলতি বিশ্বকাপ হচ্ছে, চলতি বিশ্বকাপ 15 থেকে 30 আগস্ট হচ্ছে, হকি বিশ্বকাপ হচ্ছে 2026-এর। কোথায় হচ্ছে? নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হবে। তো এই ব্যাপারে বিশ্বকাপ জয়ী অশোক কুমার আর আসলাম শের খান এরা বলেছে যে বিশ্বকাপ যেন তারা আবার জিতে, কারণ এর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল 1975 সালে কুয়ালালামপুরে, যেখানে ফাইনালে তারা পাকিস্তানকে 2-1 গোলে হারিয়ে দিয়ে তারা কিন্তু বিশ্বকাপ জিতেছিল আর কি, ঠিক আছে। সেই ব্যাপারটাই তারা যেন, তারা চাইছে আর কি, এবারে খেলোয়াড়রা যেন 2026-এ তার ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারে আর কি, সেই আশ্বাসটা তারা রাখছে আর কি। তাহলে এখানে স্ট্র্যাটেজি হিসেবে আমরা বলতে পারি যে তাহলে এই বছর হকি বিশ্বকাপ কোথায় খেলা হচ্ছে? নেদারল্যান্ডস আর বেলজিয়ামে খেলা হচ্ছে। আর ভারত এখনো পর্যন্ত হকি বিশ্বকাপে একবার জয়লাভ করেছে, 1975 সালে। কোথায় খেলা হয়েছে? কুয়ালালামপুরে হয়েছিল। ফাইনালে কাকে হারিয়েছিল? পাকিস্তানকে হারিয়েছিল, ঠিক আছে। নিরাজের সোনার 10 বছর পর যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো আশিসের, অর্থাৎ কি হচ্ছে, আশিস যাদব আন্ডার 20 যে বিশ্ব যুব চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে কোথায় হচ্ছে? এটা ইউএস এর ইউজেনে হচ্ছে। ওইখানে তিনি কি রূপো জিতেছেন, ঠিক আছে, তিনি রূপো জিতেছেন। এবং আজ থেকে প্রায় 10 বছর আগে, অর্থাৎ 2016 সালে, 2016 সালে এই ইভেন্টেই নীরজ চোপড়া সোনা জিতেছিল। নীরজ চোপড়া গোল্ড জিতেছিল, ঠিক আছে। আর এটা নীরজ চোপড়ার পর এটা দ্বিতীয় কোনো ভারতীয় এই এখানে পদক জিতলো আর কি। নীরজ চোপড়া যখন, ওটা পোল্যান্ডে খেলা হয়েছিল, কোথায়? পোল্যান্ডে, ঠিক আছে। নীরজ চোপড়ার পর তাহলে আশিস যাদব জিতলো এই বছর, রূপো জিতলো। ভালো থাকুন, সুস্থ থাকুন।